আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে বাস্তব সংখ্যা। তো এই অধ্যায়ের আমরা বিগত দুইটা ক্লাস নিয়েছি, এখানে বেশ কিছু টপিক আলোচনা করেছি। বাস্তব সংখ্যার ছাড় আলোচনা করেছি, তারপর হচ্ছে একটি √2, √3, √5 এগুলো যে মৌলিক সংখ্যা নয় সেটা আমরা প্রমাণ করেছি। এখন আজকের যে টপিকটা নিয়ে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে আবৃত্ত দশমিকের পরিচিতি। আমাদের প্রথম 1 নম্বর টপিক থাকবে আবৃত্ত দশমিকের পরিচিতি পর্ব। এরপর হচ্ছে সাধারণ ভগ্নাংশকে দশমিকে রূপান্তর, সাধারণ ভগ্নাংশকে দশমিকে পরিবর্তন। 3 নাম্বার হচ্ছে দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। এরপর হচ্ছে সদৃশ ও অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশের পরিচিতি। 5 নাম্বার হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশের নিয়ম ও রূপান্তর। 6 নম্বর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ। এরপর হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশের বিয়োগ, আবৃত্ত দশমিক ভগ্নাংশের গুণ ভাগ। এই জিনিসগুলো আমরা শিখব। তো আমাদের প্রথম টপিক যেটা সেটা হচ্ছে আবৃত্ত দশমিকের পরিচিতি। আমরা এটা দিয়ে শুরু করি। দেখুন, প্রথমত হচ্ছে সসীম একটা দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ এটা তো আমরা সবাই চিনি, যেমন 2.5, 2.52, 3 যদি এতটুকু যদি থেমে যায় তাহলে সেটা হচ্ছে কি একটা সসীম, অর্থাৎ দশমিকের পরে অঙ্ক সংখ্যা সীমিত। এটাই হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। এটা একটা ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, এই জন্য কি এটাকে বলা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। এরপর হচ্ছে অসীম আবৃত্ত, অসীম তবে আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এটা কিরকম হতে পারে এটা দেখেন, যেমন 2.5, 3, 5 2, 3, 2 এবং 3 এর মধ্যে ধরেন কি দিয়ে দিছে, পৌনঃপুনিক দিয়ে দিছে। পৌনঃপুনিক দেওয়ার মানে কি, এরপরে 2 এবং 3, 2 এবং 3, 2 এবং 3 আসতেই থাকবে এরকম একটা সংখ্যা। তো এটা হচ্ছে কি সসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তো এটাকে আমি আরেকটু ডিটেলসে বলি, যেমন ধরেন 3.5, 3, 3, 3, 3 এভাবে যদি 3, 3 যেতেই থাকে তাহলে আমরা এটাকে সংক্ষেপে এভাবে লিখতে পারি 3.5, 3 একটা দিয়ে 3 এর উপর পৌনঃপুনিক দেওয়া, 3 এর উপর পৌনঃপুনিক দেওয়া মানে হচ্ছে কি 3 অনেকগুলো আছে, অর্থাৎ এরপরে 3 আসতেই থাকবে, এরকম বোঝায়। এরপর আসেন অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ এটা কিরকম, আমরা আবৃত্ত দেখলাম, আবৃত্ত থাকা মানে কি পৌনঃপুনিক থাকা। তো অনাবৃত্তের ক্ষেত্রে কি কি থাকতে পারে, অনাবৃত্তের ক্ষেত্রে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ এবং আমাদের জানা মান হচ্ছে কি পাইয়ের মান। আমরা পাই সমান কত জানি, 3.14159226 এভাবে যেতেই থাকে, অর্থাৎ এটার কোনো শেষ হবে না। এই মানটার তুমি লিখতে থাকতে পারবা, কখনো এই পাইয়ের মান কখনো লিখে শেষ করা যাবে না। তো এটা হচ্ছে অসীম, অসীম অর্থাৎ দশমিকের পরে কি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। এখানে কি অর্থাৎ কোনো কয়েকটি অঙ্ক সংখ্যা বারবার কি হচ্ছে না, কয়েকটি অঙ্ক বারবার রিপিট হচ্ছে না, এরকম কিছু নেই, এই জন্য এটা কি একটা অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। আচ্ছা, এরপর আসো 2 নম্বর টপিকে। 2 নম্বর টপিকে কি বলা হয়েছে, 2 নম্বর টপিকে বলা হয়েছে সাধারণ ভগ্নাংশকে দশমিকে পরিবর্তন, সাধারণ ভগ্নাংশকে দশমিকে পরিবর্তন। তো দেখেন, সাধারণ ভগ্নাংশকে আমরা এখন কি করব, দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে সাধারণ ভগ্নাংশ আমাদের এখানে দিয়ে আছে, প্রশ্নে কি দিয়ে আছে, 386 ডিভাইড বাই 99, এটাকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। তো দশমিক ভগ্নাংশে রূপান্তর করার জন্য আমাদের এত বেশি কিছু করতে হবে না, আমরা সিম্পল নিয়মে এটাকে কি করব, ভাগ করব। তো সিম্পল নিয়মে ভাগ করা কি, একটা করে দিই, 386 ডিভাইডেড বাই কত 99, এটাকে ভাগ করতেছি। এখন আমরা 3 যেভাবে ভাগ শিখছি সেভাবেই করতেছি। এখন 99, 386 এ কয়বার যাবে, দেখা যাচ্ছে 3 বার, এখানে 300, তাহলে এটাকে আমরা 100 ধরে দেখতেছি 3 বার যাবে। তো 3 বার দিলাম, তাহলে 3 বার দিলে কত হয়, 297 হয়, 297 হয়। তো বিয়োগ করলাম, এরপর বিয়োগ করে দেখা যাচ্ছে কত, 89 আসে। এখানে একটা পয়েন্ট দিয়ে আমি কি নিলাম, শূন্য নিলাম। তাহলে এখন কয় বাজে, 800, তাহলে এখানে আছে কয়তো, এটাকে আমি 100 ধরি, তাহলে এখানে 800। তো কয়বার যাবে, তাহলে 8 বার যাবে। 8 একে 8, অর্থাৎ 100 ধরলে 99 কে, তাহলে কত 800। ঠিক আছে, তাহলে কত আসে, 8 দিয়ে 99 কে গুণ করলে 800, 800 হবে না, 792 আসে, 792। তো এখন যদি আমি এখান থেকে বিয়োগ করি তখন, তাহলে এটা 10, 10 থেকে 2 গেলে কত 8, আর এটা কত, এটা 8 হয়ে গেল। 8 থেকে 9 গেলে, অর্থাৎ 18 থেকে 9 গেলে কত, 8 9 98। এখন যেহেতু দশমিক আছে আমি একটা শূন্য নিলাম,
এখন 980 মধ্যে কয়বার যায়? 980 মধ্যে 900, তাহলে এটা 100, তাহলে এখানে 9 বার যাবে। 9 বার দিলাম, 9 বার দিলে কত হয়? 9 বার দিলে 8 980, তাহলে 9 দ্বারা গুণ করলে 99 কে কত আসে? 9 9 81, 81 1 হাতে আছে 8, 9 9 81, 81 আর 8 এ 89, বিয়োগ করলে কত আসে? তাহলে 10, 10 থেকে 1 গেলে কত? 9, এটা কত? 7, 17 থেকে 9 গেলে 17 থেকে 9 গেলে আসে কত? 8। এখন এরপর যেহেতু দশমিক আছে আমি শূন্য একটা নিলাম, তো শূন্য নিয়ে আবার কয়বার যাবে? এখানে কত? এই যে এখানে দেখেন 890, এটা এখানে কত? 890 সেম, তাহলে 8 বার যাবে। 8 বার যাইলে কত হয়? 792, বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হবে? 792, তাহলে কত? 98 আসবে। এরপর আবার দশমিক নিয়ে দেখলাম ও সেম জিনিস আসছে। তাহলে এভাবে কি আবার এই যে 980, 980 এর মধ্যে কয়বার যাবে? আবার 980 এর মধ্যে 8 বার 9 বার যাবে, তো 9 দিলাম। এখন এরপর আর কি করতে হবে? দেখাই যাচ্ছে এখানে 8 9 8 9 এভাবে আসতেই থাকবে। এখানে বারবার কি সেম জিনিস রিপিট হতে থাকবে। সেম জিনিস যেহেতু রিপিট হতে থাকতেছে, তাহলে আমরা এটা সমান লিখতে পারি, সুতরাং 386 ডিভাইডেড বাই 99 ইকুয়াল কত? 3.8989 ডট 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 ডট, অনেক আসতে থাকছে। তাহলে এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি 3.89, 8 এবং 9 এর উপর পৌনঃপুনিক, অর্থাৎ 8 এবং 9 অনেকগুলো আছে, অর্থাৎ এটা আসতে থাকবে অসীম সংখ্যক। এই জন্য এটা হচ্ছে কি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশে রূপান্তর করলাম, বাস। এরপর 2 নম্বর টপিক কি ছিল আমাদের? 2 নম্বর শেষ। এখন 1 নম্বর শেষ, 2 নম্বর সাধারণ ভগ্নাংশকে দশমিকে রূপান্তর, এটাও শেষ। এরপর হচ্ছে দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর, এটা দেখবো আমরা। 3 নম্বর দেখবো দশমিক ভগ্নাংশ থাকবে, ওইটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। দশমিক ভগ্নাংশ আছে এখানে পৌনঃপুনিক সহ দেখা যাচ্ছে। তো এই প্রত্যেকটা ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। দেখেন প্রথমটা হচ্ছে কি 0.3 পৌনঃপুনিক, 0.3 পৌনঃপুনিক, এটা সমান এরকম না 0.33, দেখেন তো 3 পৌনঃপুনিক মানে কত? 3 3 আসতেই থাকবে, এরকম না অসীম সংখ্যক 3 আছে। হ্যাঁ, এখন এটাকে আমরা কি করব? সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব, খুবই সহজ। তাহলে 0.3টা লিখবা এভাবে, 0.3 পৌনঃপুনিক ইকুয়াল দিবা, ইকুয়াল দিয়ে দশমিক এবং পৌনঃপুনিক তুলে দিবা, একদম নাই মনে করবা। দশমিক এবং পৌনঃপুনিক ছাড়া যেই সংখ্যা, তো যেই সংখ্যা সেটা লিখবা। এখানে শুধুমাত্র 3 আছে, আমি 3টা লিখলাম। এরপর মাইনাস দশমিকের পরে পৌনঃপুনিক অর্থাৎ অনাবৃত্ত অংশের মধ্যে কোনো সংখ্যা বা কোনো অঙ্ক আশঙ্কা আছে কিনা দেখবা। যদি না থাকে তাহলে 0, যেহেতু এখানে নেই, অনাবৃত্ত কোনো অংশ নেই, সেই জন্য কি 0। নিচে যতটি পৌনঃপুনিক অঙ্ক, অর্থাৎ পৌনঃপুনিকের মধ্যে আবৃত্তের মধ্যে কয়টি অঙ্ক আছে? শুধুমাত্র একটি, 3, তাহলে ততটি নয়। এরপর অনাবৃত্ত অংশে কোনো সংখ্যা আছে? নেই, যদি থাকতো তাহলে 0 দিতাম। তাহলে এটা থেকে আমরা কি পাই দেখেন তো, 3 - 0 3, এরপর নিচে কত? 9। এখন কাটাকাটি করলে কত? উপরে 1 আসে, নিচে 3, তাহলে 1/3 আসে। এটাই হচ্ছে কত? 0.3 এর 0.3 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ। তাহলে আমরা দশমিক ভগ্নাংশ থেকে কি পাইলাম? একটা সাধারণ ভগ্নাংশ পাইলাম। এটা শেষ। এরপর আছে 0.24 পৌনঃপুনিক, 2 এবং 4 দুইটাতেই পৌনঃপুনিক আছে। এখন এটা কিভাবে করব? প্রথমে বলছিলাম ওই যে রুলস অনুযায়ী দশমিক এবং পৌনঃপুনিক তুলে দেব। দশমিক এবং পৌনঃপুনিক নাই মনে করবো একদম। দশমিক এবং পৌনঃপুনিক যদি আমি নাই মনে করি, তাহলে এখানে কত? 24 মাইনাস, আর দশমিকের ডানে অনাবৃত্ত কোনো অঙ্ক সংখ্যা আছে? নাই, এই জন্য 0। এরপর হচ্ছে কত? যতটি আবৃত্ত, অর্থাৎ দশমিকের পরে আবৃত্ত অঙ্ক কয়টি? 2টি। আবৃত্ত অঙ্ক বলতে যে দুইটার উপর কি আছে? পৌনঃপুনিক আছে, সেই দুইটা। তাহলে কয়টি? একটা, দুইটা আছে, তাহলে 2টা নয়, একটা, 2টা। আর কোনো অনাবৃত্ত অংশ আছে? নেই, এই জন্য 0 দিচ্ছি না। তাহলে এটাই হচ্ছে আনসার। এখন 24 ডিভাইডেড বাই
99। তো এটা থেকে আমরা কি পাই, কাটাকাটি করলে 8, উভয় দিকে 3 দ্বারা কাটা যায়, 3 উপরে কত 8, এটাই হচ্ছে আনসার। এরপর হচ্ছে এটা দেখেন, এটাতে খুব গুরুত্বপূর্ণ একটা রুল, একটা নিয়ম বলবো। 42.3478 পৌনপুনিক, 7 8 এর মধ্যে পৌনপুনিক আছে। এখন এটা কিভাবে করব, খুবই সহজ। দশমিক এবং পৌনপুনিক নাই মনে করব, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখব। 42.3478 মাইনাস, মাইনাস কি, পৌনপুনিক আবৃত্ত অংশ ছাড়া, 7 8 আবৃত্ত অংশ, আবৃত্ত অংশ ছাড়া বাকি সংখ্যাটা, বাকি অঙ্কগুলো লিখব পরপর। যেমন 4234, ঠিক আছে, 4234, এই যে 4234 দশমিক বাদ, তাহলে আবৃত্ত অংশ লিখি নেই জাস্ট। এখন দেখেন নিচে কি দিব, নিচে হচ্ছে আবৃত্ত অংশ কয়টি, আবৃত্ত অংশে কয়টি, এই যে আবৃত্ত অংশ 7 8 দুইটা অঙ্ক, তাহলে দুইটা নয়, ঠিক আছে। এখন দশমিকের ডানে অনাবৃত্ত অংশের মধ্যে কয়টি অঙ্ক সংখ্যা আছে, দুইটা, 3 4 দুইটা, এই জন্য দুইটা শূন্য, বাস হয়ে গেল। এখন এটা থেকে আমরা কি পাই, এটা থেকে কি পাই দেখেন, এটাকে যদি বিয়োগ করি তখন 41 92 44 এরকম একটা সংখ্যা আসে। এরপর নিচে হচ্ছে কত 9900, এই সংখ্যাটা পাই। এরপর এটাকে আরেকটু ছোট করলে বা কাটাকাটি করলে আমরা এরকম একটা সংখ্যা পাবো, 3.34937 ডিভাইডেড বাই 825। এখন এটা যেহেতু একটা অপ্রকৃত ভগ্নাংশ, কেন অপ্রকৃত, কারণ হচ্ছে লব বড়, হরের তুলনায় লবটা বড় হয়ে গেছে, এই জন্য এটা অপ্রকৃত ভগ্নাংশ। তো এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে এরকম আসে, 42 সমস্ত নিচে 825, উপরে হবে 287, এই সংখ্যাটা আসে। তাহলে এটাই হচ্ছে আনসার, এইটা আনসার, এইটা আনসার, এই তিনটাই হচ্ছে কি আনসার। এখানে আমাদের কি বলছে, এই যে দশমিক ভগ্নাংশ, তিনটা দশমিক ভগ্নাংশ দিয়েছে, এগুলাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো। এই যে এই জিনিসটা, এখানে কিছু রুলস আছে, এই রুলসটা আমি লিখে দিচ্ছি। বলছিলাম দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের নিয়ম। তো নিয়মটা হচ্ছে কিরকম, উপরে, অর্থাৎ এখানে আমরা যখন ইয়াটা করছিলাম, এই যে উপরে কি হবে দেখেন, উপরে হবে দশমিক পৌনপুনিক বাদ দিয়ে সংখ্যা, দশমিক পৌনপুনিক, এই যে দশমিক পৌনপুনিক, দশমিক এবং পৌনপুনিক তুলে দিয়ে আমরা কি নিয়েছিলাম, শুধুমাত্র সংখ্যাটাই নিয়েছিলাম, ঠিক আছে। তাহলে দেখেন দশমিক পৌনপুনিক বাদ দিয়ে সংখ্যাটা, এই যে দশমিক পৌনপুনিক বাদ দিয়ে সংখ্যাটা লিখছিলাম, হ্যাঁ ফুল সংখ্যাটা লিখছিলাম দশমিক এবং পৌনপুনিক ছাড়া। এরপর কি বলছে, এটা উপরে কি হবে সেটা, মাইনাস আবৃত্ত অঙ্ক ছাড়া সংখ্যা, আবৃত্ত অঙ্ক ছাড়া সংখ্যা। এখন আবৃত্ত অঙ্ক ছাড়া সংখ্যা হচ্ছে কি, এই যে আবৃত্ত অঙ্ক ছাড়া সংখ্যা, আবৃত্ত অঙ্ক ছাড়া, এই যে 7 8 হচ্ছে আবৃত্ত অঙ্ক, 7 8 বাদ দিয়ে যে সংখ্যাটা আসে সেটা হচ্ছে কি 4234 মাইনাস দিয়েছি, ঠিক আছে, 4234। আবৃত্ত অঙ্ক হচ্ছে 7 8, 7 8 বাদ দিয়ে আমরা কি বাকি সংখ্যাটা দশমিক ওটাই দিয়ে বাকি সংখ্যাটা লিখলাম, এই যে 4234 এটা লিখলাম। এরপর নিচে কি হবে, নিচে হচ্ছে আবৃত্ত অঙ্কের সমান নয়, আবৃত্ত অঙ্ক যতটি ততটি নয়, আবৃত্ত অঙ্ক যতটি ততটি নয়। দেখেন এই যে আবৃত্ত অঙ্ক কয়টি, দুইটি, 7 এবং 8। এখানে যদি মাঝখানে একটা 0 বা 2 কিছু থাকতো তখন কি দিতাম, তখন আমরা 3টা দিতাম। এখন যেহেতু মাত্র দুইটা, দুইটা কি 7 এবং 8, এই জন্য 7 এবং 8 এর জন্য আমরা দুইটা 9 দিলাম। তো 7 এবং 8 এর জন্য দুইটা 9। এরপর হচ্ছে কি দশমিকের ডানে অনাবৃত্ত অঙ্কের সমান শূন্য। দশমিকের ডানে, এই যে দশমিকের ডানে কয়টি অনাবৃত্ত অঙ্ক আছে, একটা, দুইটা অনাবৃত্ত অঙ্ক আছে, এই জন্য কি দিলাম, অনাবৃত্ত অঙ্কের সমান শূন্য। দুইটা অনাবৃত্ত অঙ্ক আছে, এই জন্য দুইটা শূন্য দিলাম। এরপর বাকি হিসাবটা সিম্পল এভাবে করছিলাম। তাহলে এটা বুঝলে এখানে আর এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো চান্স নাই। তাহলে এর মধ্যে দিয়ে আমাদের 3 নম্বর টপিক শেষ, দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর আমরা শিখে গেলাম। এরপর 4 নম্বর টপিক কি ছিল, 4 নম্বর টপিক হচ্ছে সদৃশ ও অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশের পরিচিতি। সদৃশ ও অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশের পরিচিতি। আমরা এখন পরিচিতিটা দেখব। দেখেন 3 নম্বর দিছি, সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ এবং অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। জিনিসটা কি,
সদৃশ মানে আমরা বুঝি এমনি সদৃশ মানে দেখতে একই রকম, হ্যাঁ, আর অসদৃশ মানে দেখতে একই রকম না। তো সদৃশের জন্য যদি আমি একটা উদাহরণ দিই, উদাহরণের মাধ্যমে বোঝাই। দেখেন সদৃশ হচ্ছে এরকম একটা, এরকম দুইটা আবৃত দশমিক বর্ণাংশ 15 পয়েন্ট ধরেন 3, 5, 3 এবং 5 এ পৌনঃপুনিক এত, ও 3.67, 3 এবং 6, 3 এবং 6 এবং 7 এ কি আছে? পৌনঃপুনিক আছে। বলা হচ্ছে তারা পরস্পর সদৃশ। পরস্পর কি? সদৃশ। কেন সদৃশ? পরস্পর দেখতে একই রকম বলতেছে। তো কেমনে একই রকম বুঝলাম? এখানে আছে দশমিকের আগে আছে দুইটা, এখানে আছে দশমিকের আগে, দশমিকের বামে কয়টা আছে? একটা। তাহলে এইটা আমাদের কোনো মাথা ব্যথার ব্যাপার না। দশমিকের বামে কি আছে সেটা মাথা ব্যথার ব্যাপার না। আমাদের মাথা ব্যথার হচ্ছে কোথায়? দশমিকের পরে কি আছে সেটা। দশমিকের পরে কি আছে সেটা। এখন দশমিকের পরে এখানে আবৃত্ত অংশ কয়টা? আবৃত্ত অংশ হচ্ছে দুইটা অঙ্ক আছে, 3 এবং 5। দশমিকের পরে এখানে আবৃত্ত অংশ কয়টা? দুইটা, 3 এবং 5। এখানে কোনো অনাবৃত্ত অংশ আছে? নাই। এখানেও অনাবৃত্ত অংশ নাই। তাহলে এই জন্য দেখতে একই রকম। দশমিকের পরে তাই আমরা কি সেম করব, দেখতে একই রকম করব। তাহলে কি পরস্পর আবৃত্ত দশমিক হয়ে গেল। অর্থাৎ আবৃত্ত দশমিক, এবং এখানে দশমিকের পরে অনাবৃত্ত অংশ এবং আবৃত্ত অংশ সেম ভাবে কি এখানেও অনাবৃত্ত অংশ এবং আবৃত্ত অংশ যদি কি অঙ্ক সংখ্যা সমান হয় তাহলে কি পরস্পর, ওইটাকে আমরা পরস্পর সদৃশ বলবো। এখন অসদৃশের জন্য যদি আমি সেম ভাবে দুইটা উদাহরণ দিই, দেখেন ধরেন 9.3529 এটা এবং 0.8928, এরা পরস্পর অসদৃশ বললাম আমি, পরস্পর অসদৃশ। কেন অসদৃশ? আচ্ছা এখানে আগে কি দিই আমি 2 এবং 9 দিলাম। ধরেন এখানে 5 থেকে 9 পর্যন্ত আবৃত্তি করলাম, আর এখানে 2 এবং 8 পর্যন্ত আবৃত্তি করলাম। পরস্পর অসদৃশ। কেন অসদৃশ? কারণ এখানে দশমিকের পরে দেখেন অঙ্ক সংখ্যা কয়টা? 1 2 3 4। এখানে দশমিকের পরে কয়টা? 1 2 3 4, সেম। তাহলে ওইটা মেইন জিনিস না। মেইন জিনিস হচ্ছে কোনটা? দশমিকের পরে আবৃত্ত অংশ কয়টা এবং অনাবৃত্ত অংশ কয়টা। এখানে দশমিকের পরে আবৃত্ত অংশ কয়টা? 1 2 3, তিনটা হচ্ছে আবৃত্ত অংশ। 5 2 9 এরা হচ্ছে কি আবৃত্ত অংশ, এবং অনাবৃত্ত অংশ কয়টা? একটা। এইটাতে দেখেন তো দশমিকের পরে অনাবৃত্ত অংশ আছে কয়টা? দুইটা, আর আবৃত্ত অংশ আছে মাত্র দুইটা, কিন্তু এখানে আছে কয়টা? তিনটা। এই জন্য এরা পরস্পর সদৃশ। সদৃশ হতে গেলে কি হতে হবে? সেম সেম হতে হবে। দশমিকের পরে দেখতে একই রকম হতে হবে, অর্থাৎ অনাবৃত্ত অংশ এবং আবৃত্ত অংশ সমান হতে হবে। হয়ে গেল। এখন ছোট্ট একটা নিয়ম শিখে ফেলি এই ক্ষেত্রে আমরা, যেটা 4 নম্বরে আলোচনার কথা ছিল। আমরা 4 নম্বর টপিকের একটা নিয়ম দেখেন। নিয়মটা হচ্ছে কিরকম? এই যে আমি এখানে ধরেন এটা নিয়ে দেখাই 15.35, 3 এবং 5 এ পৌনঃপুনিক আছে। তো আমার কোনো কারণে সদৃশ এবং অসদৃশ মিল করার জন্য এটা বিশেষ করে যোগ বিয়োগ লাগবে। তো যোগ বিয়োগে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখেন। দেখেন এটাকে আমি এভাবে লিখতে পারি 15.3535 এভাবে লিখতে পারি। তো এভাবে লিখে এখন তো হবে না, এখানে আবার কি দিতে হবে? পৌনঃপুনিকটা দিতে হবে। পৌনঃপুনিকটা আমি চাইলে 5 3 তে দিতে পারি, ঠিক আছে? এখন যদি আমি 5 3 5 3 5 3 বারবার রিপিট করতে থাকি, এইখানেও যদি 3 5 3 5 রিপিট করতে থাকি, সেম জিনিস আসবে না? এই জন্যই এটা এবং এটা সমান বলা হচ্ছে। তাহলে 15.35 পৌনঃপুনিক এটার সমান হচ্ছে কত? 15.35353, এটা হচ্ছে কি সমান, পরস্পর সমান। আবার এটাকে আমি এভাবেও লিখতে পারি 15.35353535, সরি এখানে 5 দিতে হবে, কারণ এর পরবর্তীতে যেটা আসবে সেটা হচ্ছে 5 না, এই জন্য। তাহলে এখানে দেওয়া যাবে না, এটাতে দিতে হবে। তাহলে এভাবে কি একটু খেয়াল করেই তুমি পৌনঃপুনিকটা কি করতে পারো, যেখানে ইচ্ছা সেখানে দিতে পারো। এখানে চাইলে আমি এটাও তো এই 5 এটাতেও দিতে পারতাম, যেহেতু 3 4 আমার একটা 5 লাগবে এই জন্য। এভাবে। এটাই হচ্ছে মোটামুটি একটা নিয়ম। তো এখন এটা হচ্ছে যোগ বিয়োগের জন্য লাগবে।
এখন দেখেন তাহলে সদৃশ ও অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের পরিচিতি আমাদের শেষ। পরিচিতি দেখলাম, সদৃশ আবৃত দশমিক শেষ। হ্যাঁ, আবৃত দশমিক ভগ্নাংশের নিয়মটাও দেখে ফেললাম। আবৃত দশমিক ভগ্নাংশের একটা নিয়ম, এই যে এখন যেটা দেখলাম, এই যে আমি কি করতে পারি, চাইলে পৌনঃপুনিকটা এদিক সেদিক নাড়াচাড়া করা যায়, এবং পৌনঃপুনিকের মধ্যে দুইটা আছে, এখানে আমি 3টা করতে পারি, 4টা করতে পারি, এটা একটু দেখে শুনে করা যায়। এরপর হচ্ছে রূপান্তর। এখন অসদৃশ আছে, অসদৃশকে চাইলে আমি কি করতে পারি, সদৃশ করতে পারি। এই নিয়ম অনুযায়ী এভাবে কি আমরা সদৃশ করব, যেটা যোগ এবং বিয়োগের জন্য আমার প্রয়োজন হবে। এখন দেখেন দেখেন এখানে কি বলছে, 5.6 5.6 পৌনঃপুনিক, 7.345 4 এবং 5 এর পৌনঃপুনিক, ও 10.78423 4 এবং 3 তে পৌনঃপুনিক। দ্যাট মিনস এখানে 3টা আবৃত্ত, 4 2 3, এটাই বারবার রিপিট হবে, 4 2 3 বারবার রিপিট হবে, এটাই বুঝাইছি। এতকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে বলছে। এগুলো কি দেখতে সদৃশ? আর দশমিকের পরে কি আবৃত্ত এবং অনাবৃত্ত অংশ সেম আছে? নাই, এখানে দুইটা, এখানে একটা, এখানে একদম নেই। হ্যাঁ, এখানে অনাবৃত্ত অংশ একটা, আর এখানে কিছুই নেই। তাহলে এই জন্য এগুলো কি সদৃশ না। তো বলছে সদৃশ করো। সদৃশ করার জন্য আমাদের একটা শর্টকাট একটা টেকনিক, সেটা আমি দেখাচ্ছি। অনাবৃত্ত অংশ এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা সমান করব। আগে অঙ্ক সংখ্যাগুলো লিখি আমি। বৃত্ত অংশ, অনাবৃত্ত অংশ এবং আবৃত্ত অংশ। প্রত্যেকটা অঙ্কে দেখেন তো 5.6, এই যে আমি এটাকে লিখলাম 5.6 পৌনঃপুনিক, তারপর হচ্ছে কত 7.345 4 এবং 5 এর পৌনঃপুনিক, এরপর হচ্ছে কত 10.78423 4 3 তে পৌনঃপুনিক। তাহলে এই যে প্রত্যেকটা অঙ্কে দেখেন 5.6, এটাতে অনাবৃত্ত অংশ আছে কয়টা? অনাবৃত্ত একটাও নেই, অর্থাৎ দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া অঙ্ক একটাও নেই, এই জন্য শূন্য। এটাতে দেখেন তো 7.345 4 এবং 5 হচ্ছে আবৃত্ত, আর 3 হচ্ছে কত অনাবৃত্ত। তো অনাবৃত্ত একটি আছে, এটাতে লিখলাম। এরপর 3 নম্বর সংখ্যাতে দেখেন, 3 নম্বর এটাতে অনাবৃত্ত অংশ কয়টা? অনাবৃত্ত অংশ হচ্ছে দুইটা, 7 এবং 8 অনাবৃত্ত অংশ দুইটা, এই জন্য 2 দিলাম। ঠিক আছে, এরপর আবৃত্ত অংশে আসি। এখানে প্রথম সংখ্যায় আবৃত্ত অংশ কয়টা? আবৃত্ত অংশে একটা অঙ্ক আছে। আচ্ছা, এখানে 2 নম্বর সংখ্যায় আবৃত্ত অংশে কয়টা অঙ্ক আছে? দুইটা, 1 2। 3 নম্বর সংখ্যায় আবৃত্ত অংশে কয়টা? 4 2 3, তিনটা আছে, এই জন্য 3। তাহলে আমি এখন সবগুলাকে, অর্থাৎ এটাকে সদৃশ করার জন্য সবগুলা কোন কিভাবে রূপান্তর করব, অর্থাৎ কোন ফ্রেমে রূপান্তর করব, সেই সংখ্যাটা আগে কি বের করব আমি, সেই সংখ্যাটা আগে এখান থেকে হিসাব করে বের করে ফেলবো। এখন অনাবৃত্ত অংশ কয়টা থাকবে এবং আবৃত্ত অংশে কয়টা থাকবে, সেটা এখান থেকেই বের করা হবে। দেখেন তো অনাবৃত্ত অংশে তাহলে কোনটা থাকবে? অনাবৃত্ত অংশে এখান থেকে যেটা সবচেয়ে বড় সংখ্যা, অর্থাৎ 2 সবচেয়ে বড় সংখ্যা না? এই যে অনাবৃত্ত অংশের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত? 2। আর আবৃত্ত অংশ থেকে কোনটা নিব? এখানে 3টা সংখ্যা পাইছি, 1 2 3, এই 3টা সংখ্যার লসাগু। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যাটা, আর এখানে হবে কি লসাগু। এই 3টা সংখ্যার লসাগু 2 এবং 3, 1 2 3 এর লসাগু কত? 6, 3 × 6। আর এখানে সবচেয়ে বড় কত? 2। তাহলে আমার যেই সংখ্যাটা সদৃশ করলে যেই ফ্রেমে নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে কিরকম, সেটা কিরকম হবে? 2, অনাবৃত্ত থাকবে 2টা এবং আবৃত্ত হবে কয়টা? 6টা। তাহলে 2 + 6 সমান কত? 8। অর্থাৎ মোট অঙ্ক সংখ্যা থাকবে কয়টা? 8টা করে। দেখেন এইটাতে আমি 8টা অঙ্ক সংখ্যার বানাচ্ছি। দশমিকের পরে কয়টা? 8টা। 8টা দেখেন 5.6, 6 কয়টা লিখবো? 8টা লিখবো। 6 একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা লিখলাম। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। এখন অনাবৃত্ত অংশ থাকবে কয়টা? এই যে অনাবৃত্ত অংশ থাকবে 2টা, তাহলে 2টা অনাবৃত্ত। আর আবৃত্ত অংশ থাকবে 6টা, এই 6টাকে আমি পৌনঃপুনিক দিলাম। তাহলে 2টা বাদ দিয়ে 6টা, বাকি 6টাই হচ্ছে কি আবৃত্ত থাকবে। এখন এটাও সেম ভাবে দেখেন 7.34 4 এবং 5 এর পৌনঃপুনিক আছে, তাহলে 4 5 রিপিট হবে, 4 5 4
5 4 5 লিখে লিখে আমি 8টা করব, অর্থাৎ এখানে সর্বোচ্চ 8টা করব। এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, আরেকটা লিখতে হবে 4 5 না, তাহলে 4 লিখতে হবে আবার। এখন দেখেন 8টা হয়েছে না, এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া, হ্যাঁ 8টা হয়েছে। এখন কোথায় পৌনঃপুনিক দিতে হবে? শেষের 6টাতে, শেষের 6টা, এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, অর্থাৎ এই যে 5 থেকে 4 পর্যন্ত হচ্ছে পৌনঃপুনিক, ঠিক আছে। অনাবৃত্ত অংশ দুইটা, আর আবৃত্ত অংশ কয়টা? আবৃত্ত অংশ অঙ্ক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6, মিলে গেছে। ঠিক এটাও সেমভাবে করব। তাহলে 10.7842 তাহলে পৌনঃপুনিক আছে কোথায়? 4 2 3, তাহলে 4 2 3 দিয়ে আমি বাকিগুলো পূরণ করবো। বাকি কয়টা লিখতে হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা আছে, তাহলে আর তিনটা লিখলেই হবে 4 2 3। এখন 8টা হয়েছে কিনা দেখেন, এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া, হ্যাঁ 8টা হয়েছে। তাহলে শেষের 6টা হচ্ছে আবৃত্ত অংশ, এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, 4 থেকে 3 পর্যন্ত এটাই হচ্ছে কি পৌনঃপুনিকের মধ্যে থাকবে। তাহলে এখন দেখা যাচ্ছে এখানে অনাবৃত্ত অংশ কয়টা? এখানে অনাবৃত্ত অংশ দুইটা, এখানেও 2 নম্বর সংখ্যা অনাবৃত্ত অংশ দুইটা, 3 নম্বর সংখ্যা অনাবৃত্ত অংশ দুইটা, আর এখানে প্রথমটাতে আবৃত্ত অংশ কত? আবৃত্ত অংশ 6টা, 1 2 3 4 5 6, এখানেও সেম ভাবে 1 2 3 4 5 6, এখানেও সেম 1 2 3 4 5 6। তাহলে এটাই হচ্ছে কি এখন সদৃশ করলাম। তাহলে অসদৃশ ছিল, আমি ওদেরকে কি করলাম? সদৃশ করলাম। এই জিনিসটা আমাদের যোগ এবং বিয়োগের জন্য এই কাজটা করতে হবে। কারণ আমি বোঝাবো না, জাস্ট কাজটা যোগ এবং বিয়োগ করার সময় জাস্ট কাজটাই করব। আশা করি বোঝা গেছে। এখন যোগটা দেখেন, তো যোগ করার জন্য বলছে আমাদের কত? 2.05 পৌনঃপুনিক প্লাস 8.04 পৌনঃপুনিক প্লাস 7.018 পৌনঃপুনিক, এটাকে যোগ করার জন্য বলছে। তো আমি আমার যাতে টাইম লস না হয় এই জন্য আমি লিখে রাখছি। দেখেন এখানে অনাবৃত্ত অংশ কত? প্রথম সংখ্যায় অনাবৃত্ত অংশ কত? একটা, শূন্য শুধুমাত্র অনাবৃত্ত। আর এখানে কত? এখানেও সেম। আর তৃতীয় সংখ্যায় অনাবৃত্ত অংশ কত? অনাবৃত্ত, এখানে কোনো পৌনঃপুনিক নেই, 1 2 3, তিনটাই অনাবৃত্ত, এই জন্য 3। আর আবৃত্ত অংশ দেখেন তো, আবৃত্ত অংশ আমরা আবৃত্তগুলো লিখবো 1, প্রথমে 1, এরপরেও 1, এবং এরপরে 0। এখন এই জিনিসগুলার অনাবৃত্ত থেকে সবচেয়ে বড় 3, আর আবৃত্ত থেকে লসাগু, লসাগু কত? 1, এবং 1 এর লসাগু 1। তাহলে আমার যে সদৃশ, আমি যেভাবে এই অসদৃশ অঙ্কগুলাকে আমি সদৃশ করব সেটা হচ্ছে কি 3টা অনাবৃত্ত এবং একটা আবৃত্ত, মোট 60টা সংখ্যা, অর্থাৎ দশমিকের পরে 60টা অঙ্ক থাকবে। তাহলে দশমিকের পরে যে 60টা অঙ্ক থাকে দেখেন তো, এখানে দেখেন 0.2.05 পৌনঃপুনিক, 2.05 পৌনঃপুনিকের মধ্যে আমি 5 বারবার লিখে কি করতে পারি? যেহেতু 5 এর উপর পৌনঃপুনিক আছে এই জন্য 5 বারবার লিখলাম। 5 বারবার লিখে 3টা অনাবৃত্ত করলাম, একটা আবৃত্ত, হ্যাঁ 5 এর উপর আবৃত্ত করলাম। এরপর সেম ভাবে এটা কি করলাম? 8.04 পৌনঃপুনিক। তো 4 কে আমি বারবার লিখে কি করলাম? চার অঙ্ক, দশমিকের পরে 4 অঙ্ক করলাম, এবং 3টা অনাবৃত্ত, একটা আবৃত্ত। সেম ভাবে এটা দেখেন 7.018, এখানে কোনো আবৃত্ত অঙ্ক নেই, কিন্তু এখানে তো আবৃত্ত অঙ্ক একটা আছে, তো আমরা 0 দিতে পারি। এখানে দশমিকের পরে যদি 0 আমি 1000টাও দিই, এটার কোনো মান পরিবর্তন হবে না। দশমিকের পরে 0 1000টা হাজার দেওয়া যায়। এখন আমি এই জন্য 0 এর উপর পৌনঃপুনিক দিলাম এবং 3টা কি করলাম? অনাবৃত্ত অঙ্ক রাখলাম। ঠিক সেম ভাবে আমি এখন সাধারণ নিয়মে গুণটা করব। এখন দেখেন তো, যোগটা করব। এখন সবগুলো এই যে সদৃশ করার পর আমি অঙ্কগুলো লিখলাম, পাশাপাশি লিখলাম, লিখার পর যোগ করব। 4 এবং 5 এবং 4 কত? 9। 5 এবং 4 প্লাস 0, তাহলে কত হয়? 9 হয়। 5 4 8 যোগ করলে কত হয়? 17। 17 থেকে 7 হাতে আছে কত? 1, 1টা এখানে দিলে 5, তাহলে 5 5 কত? 10, 10 আর 1 11, 11 থেকে 1, তাহলে হাতে 1টা এখানে 0 এর সাথে যোগ হয়ে 1 বসে গেছে। এখন এইগুলো যোগ করলে কত? 17 হয়। বাস, এইভাবেই অঙ্কটা শেষ। কিন্তু যোগ তো আরেকটা করতে হবে, কারণ যোগের মধ্যে আরেকটু কি আছে, আরেকটু ভিন্নতাও মাঝে মধ্যে দেখা দেয়। এটা আমরা দেখি, এটা দেখেন 19 দশমিক কত? 3 4 5 এর উপর পৌনঃপুনিক এবং 14.58
7 3 পৌনঃপুনিক 8 এবং 3 এর মধ্যে পৌনঃপুনিক, অর্থাৎ 3টা আবৃত্ত। তাহলে এখানে অনাবৃত্ত এবং আবৃত্তগুলো আমরা একটু লিখে ফেলি। অনাবৃত্ত এবং আবৃত্ত। অনাবৃত্ত কয়টা? অনাবৃত্ত হচ্ছে প্রথম সংখ্যায় হচ্ছে 2টা এবং দ্বিতীয় সংখ্যায় হচ্ছে কয়টা? 1টা। আর প্রথম সংখ্যায় আবৃত্ত কয়টা? 1টা। দ্বিতীয় সংখ্যায় আবৃত্ত কয়টা? 3টা। তাহলে 1 এবং 3 এর লসাগু কত? 1 এবং 3 এর লসাগু হচ্ছে 3। তাহলে আমি যেভাবে সদৃশ করব সেখানে থাকবে কি? সেখানে 3টা আবৃত্ত অংশ থাকবে এবং এখানে সবচেয়ে বড় সংখ্যা কত? 2। অনাবৃত্তের ক্ষেত্রে সবচেয়ে বড় 2। তাহলে 2টা অনাবৃত্ত থাকবে। তাহলে মোট কত? 5 সংখ্যার একটা 5 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আসবে। এখন দেখেন এটাকে কিভাবে আমি সদৃশ করলাম। সদৃশ করার জন্য 2টা অনাবৃত্ত এবং 3টা আবৃত্ত, মোট 5 সংখ্যার। দেখেন তো 3 4 5 পৌনঃপুনিক, 5 এর উপর পৌনঃপুনিক আছে, তাহলে আমি 5টা করার জন্য 5 3টা লিখলাম, 5 3টা লিখে 5টা করলাম। এখন আবৃত্ত অংশ কয়টা? আবৃত্ত অংশ হচ্ছে 3টা, আমি 3টা দিলাম, 1 2 3। 3টার উপর কি 3টাকে আবৃত্ত করলাম, শুরুরটা এবং শেষেরটা কি দিলাম, উপর পৌনঃপুনিক দিলেই 3টার উপর কি পৌনঃপুনিক হয়ে গেল। এরপর সেমভাবে এটা, তাহলে 5 8 7 3, 8 7 3 বারবার লিখলাম, 8 7 3 আবার 8 লিখলাম, যেহেতু 8 এর উপর আছে এই জন্য। এখন অনাবৃত্ত কয়টা লাগবে আমার? 2টা। প্রথম 2টা অনাবৃত্ত রাখলাম এবং শেষেরটা আবৃত্ত। শেষের কয়টা? 3টা আবৃত্ত, 3টা আবৃত্ত করা। এখন যোগ করব। যোগ করলে দেখেন তো এইখানে এদিকে তো আরও অনেক সংখ্যা আছে না, এদিকে আমি 5 5 5 লিখতেই থাকতে পারবো, তাহলে 5 লিখতেই থাকতাম। 5 অবশ্যই এদিকে যে সংখ্যাটা আসবে সেটা 5। আচ্ছা এদিকে কি থাকবে? সেমভাবে যেহেতু 7 8, হ্যাঁ 8 এর পরে কি আছে? 7 আছে। হ্যাঁ এখন 7 দেখেন তো 7 না, এই যে আমি 8 এটার পর আবার কি লিখবো? 7 সংখ্যাটা লিখবো। এখন এদিকে তো আরো 7 7 3 8 7 3 8 7 3 8 আসতেই থাকবে এই সংখ্যার ক্ষেত্রে। এখন এই দুটো যোগ করলাম, 5 এবং 7 যোগ করলে কত হয়? 12 হয়। 12 এর 2 বসে এবং 1 একটা আসে না, 1 এটা এখানে যোগ হয়। তো 1 এটা এখানে যোগ করি না আমরা যোগ করার সময়। তাহলে এখানে দেখেন তো এখানে যখন 12 হয়েছে, 12 এর 2টা এখানে বসছিল এবং এখান থেকে একটা 1 এখানে যোগ হবে না, এই একটা এখানে যোগ করলাম। একটা যখন এখানে যোগ করলাম তখন কত হবে? এটা 6 হয়ে যাবে। 6 এবং 8 এ কত হয়? 14। 14 এর কত বসবে? 4 বসবে। ঠিক আছে, 14 এর 4। এখন এরপর সেম ভাবে হাতে কত আছে? 1 আছে, একটা এখানে দিলে কত? 6। 6 আর 3 এ কত? 9। এরপর হচ্ছে কত? এটা দেখেন 5 5 আর 7 এ কত? 12। 12 এর 2 হাতে 1, একটা এখানে দিলে কত? 9। 13 13 এর 3 হাতে 1, একটা এখানে দিলে কত? 6 6 আর 3 9। কোনো পয়েন্ট আছে, পয়েন্ট দিলাম। এরপর 9 আর 4 কত? 3। এরপর হচ্ছে 1 হাতে 1, 1টা এখানে দিলে 2 3 33.93294। এখন তো পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিক দিতে হবে। পৌনঃপুনিক কয়টা? আচ্ছা পৌনঃপুনিক হচ্ছে 2টা অনাবৃত্ত একটা আবৃত্ত, তাহলে 2টা অনাবৃত্ত রাখলাম, একটা আবৃত্ত, এই যে সরি 3টা আবৃত্ত, এই যে 2 এবং 4 এর উপর পৌনঃপুনিক দিলাম। তাহলে আনসারটা হচ্ছে কত? এর আনসারটা হচ্ছে এরকম 33.93294। 2 এবং 4 এর উপর হচ্ছে কি? পৌনঃপুনিক। তাহলে এটাই হচ্ছে আমার যোগফল। এবার আসো বিয়োগ করি। এখন দেখেন বিয়োগের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এখানে 8.49 মাইনাস 5.35 পৌনঃপুনিক 5.35 5 এবং 6 এর উপর পৌনঃপুনিক, এইটা আমাকে বিয়োগ করতে বলছে। ঠিক আছে, এখন এই দুইটার ক্ষেত্রে আমি অনাবৃত্ত এবং আবৃত্ত সংখ্যাগুলো আগে লিখি। অনাবৃত্ত আবৃত্ত। অনাবৃত্ত কয়টা আছে? এইটার মধ্যে কয়টা আছে অনাবৃত্ত? 1 2, দশমিকের পরে কয়টা অঙ্ক? 1 2, তাহলে 2টা অঙ্ক আছে যেগুলো অনাবৃত্ত, এই জন্য 2 দিলাম। আর এখানে অঙ্ক কয়টা? অনাবৃত্ত কয়টা? একটা। সেম ভাবে এখানে আবৃত্ত আছে 0, আর এখানে আবৃত্ত কয়টা? 2টা। তাহলে এই দুইটার মধ্যে অনাবৃত্ত থেকে আমরা কোনটা নিই? সবচেয়ে বড়টা। আর আবৃত্ত থেকে লসাগু। তাহলে এখানে লসাগু কত? 2 2 লসাগু 2। তাহলে এখানে আবৃত্ত থাকবে 2টা এবং এখানে অনাবৃত্ত থেকে আসবে
অনাবৃত্ত আসবে 2টা, তাহলে মোট কয়টা? মোট 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা বানাইতে হবে এগুলোকে প্রত্যেকটাকে। এখন এটাকে আমি করলাম 8.49 ইকুয়াল করলাম কত? 4 অঙ্ক বিশিষ্ট না? 4 অঙ্ক বিশিষ্ট করলে 8.49 তাহলে অনাবৃত্ত হচ্ছে কয়টা? 2টা। হ্যাঁ 2টা। এরপর শূন্য দিব। কেন শূন্য দিবে? কারণ পয়েন্টের পর আমি যে কোনো শূন্য দিচ্ছি, যতটা এসছে ততটা শূন্য দিতে পারি। 4টা বানাইতে হবে, এই জন্য 2টা শূন্য দিলাম। ঠিক আছে, 2টা শূন্য দিলাম। এখন অনাবৃত্ত কয়টা? অনাবৃত্ত 2টা, 2টা এবং আবৃত্ত কয়টা? আবৃত্ত 2টা করলাম। 0 2টাতে আমি কি দিলাম? দশমিক দিলাম, পৌনঃপুনিক দিলাম। সেমভাবে এটা 5.356 5 এবং 6 এর উপর পৌনঃপুনিক আছে। তাহলে আমি এটাকে 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যায় রূপান্তর করতেছি। 5.356 কোথায় কোথায় পৌনঃপুনিক আছে? তাহলে 4টা হয়েছে? হয় নাই। তাহলে 4টা যেহেতু হয় নাই, আমাকে কি দিতে হবে? যেহেতু পৌনঃপুনিক আছে এখানে 5 এর উপর পৌনঃপুনিক, তাহলে 6 এর 5 6 বারবার রিপিট হবে না? তাহলে 5 6 আবার 5 আসবে। ঠিক আছে, এখন দেখেন তো 2টার উপর পৌনঃপুনিক, এখানে 2টা অনাবৃত্ত 2টা আবৃত্ত, এই জন্য 2টা আবৃত্ত করলাম আমি। 6 এবং 5কে আবৃত্ত করলাম। এখন বিয়োগ করব, সাধারণ নিয়মে বিয়োগ করব। আচ্ছা, এখানে যদি কোনো সংখ্যা থাকতো এবং এখানে যদি কোনো সংখ্যা থাকতো, কি থাকতো বলেন তো? এখানে যেহেতু 0-র উপর পৌনঃপুনিক, 0-র উপর পৌনঃপুনিক, তাহলে একটা 0 থাকতো। এদিকে যেহেতু 6 5-এর উপর পৌনঃপুনিক, এই জন্য একটা কি থাকতো? 6 থাকতো, তাই তো? 5-এর উপরে 6ই আসবে। হ্যাঁ, 6 থাকতো। এখন দেখেন তো 0 থেকে 6 বাদ দেওয়া যাবে না, 0 থেকে 6 বিয়োগ করা যাবে না। তো কি করতে হবে? এই 0-এর কাছে আসবে। 0 থেকে এই 0 থেকে দাঁড় পাবে না, এখান থেকে আসবে, এখান থেকে দাঁড় পাবে না, এখানে আসবে। তাহলে এই 9 থেকে এটা একটা দাঁড় নিবে, এভাবে দাঁড় নিয়ে এটা একটা দাঁড় নিবে। তো এটা একটা দাঁড় নিয়ে এটা 10 ছিল না? এখান থেকে দাঁড় নিয়ে এটা 10 হয়েছে, এখান থেকে আবার এটা 10 হয়েছে, এটা 10 হওয়ার পর আবার এটা 10 হয়েছে, তো এটা 9 হয়ে গেল, এটাও 9 হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটা 10 থেকে যদি 6 যায় তখন কত হয়? তখন 4। আচ্ছা, এটা লেখার দরকার নেই। এখন এটা কত হলো? এটাই হচ্ছে মেইন কথা। এখন এটা হচ্ছে 9, যেহেতু এখান থেকে একটা দাঁড় নিয়ে নিছি, এই জন্য এটা হয়ে গেল কত? 9। এখন 9 থেকে 5 গেলে কত হয়? 4। 9 থেকে 5 গেলে কত? 4। ঠিক তেমনিভাবে এটা কত? এটাও 9। 9 থেকে 6 গেলে কত? 3। এটা কত? এটা 8, কারণ এর দাঁড় দিয়েছি এই জন্য। তাহলে 8 থেকে 5 গেলে কত? 8 থেকে 5 গেলে 3। আবার এটা কত? এটা 4। 4 থেকে 3 গেলে 1, পয়েন্ট আছে, পয়েন্ট দিলাম। আর 8 থেকে 5 গেলে 3। এখন পৌনঃপুনিক কোথায় দিব? পৌনঃপুনিক এই যে 2টা অনাবৃত্ত 2টা আবৃত্ত, তাহলে 4টা আছে, 2টা আবৃত্ত আর 2টা অনাবৃত্ত। 3 এবং 4 এর উপর পৌনঃপুনিক হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি, আনসারটা হবে কত? 3.1334। 3 এবং 4 হচ্ছে কি? 3 এবং 4 হচ্ছে পৌনঃপুনিক। এটাই হচ্ছে আনসার। তাহলে বিয়োগটা আশা করি বুঝতে পারছো। এখন আসেন আমরা গুণটা শিখে নিই, আবৃত্ত দশমিকের গুণ। এখন 42.18 পৌনঃপুনিক ইন্টু 0.28 পৌনঃপুনিক। 18 পৌনঃপুনিক আর এখানে হচ্ছে কত? 8 পৌনঃপুনিক। তো এটা কীভাবে করবো? আমরা ওই যে প্রথমে শিখছিলাম দশমিক থেকে কোথায় সাধারণ ভগ্নাংশের রূপান্তরের একটা নিয়ম শিখছিলাম, ওইটা অনুযায়ী করব। দেখেন তো আমরা কিছু রুলসও লিখে দিয়েছিলাম, ওই রুলস অনুযায়ী করতেছি। প্রথমত কি করব? দশমিক এবং পৌনঃপুনিক তুলে দিব, সংখ্যাটা লিখব। দশমিক এবং পৌনঃপুনিক তুলে দিলে 4218 মাইনাস কি লিখব? আবৃত্ত অংশ বাদ দিব, আবৃত্ত অংশ ছাড়া বাকি সংখ্যাটা, বাকি অঙ্কগুলো নিয়ে একটা সংখ্যা বানাবো। তাহলে কত? আবৃত্ত অংশ 18 বাদ দিয়ে 42 থাকে, 42। নিচে কত? 2টা আবৃত্ত, আবৃত্ত অঙ্ক কয়টা? 2টা, 1 2, এই জন্য 2টা 9 ইন্টু, আচ্ছা গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিলাম। এরপর এটাও সেমভাবে এখানে দশমিক এবং পৌনঃপুনিক বাদ দিয়ে সংখ্যা হচ্ছে কত? 28, আর কিছু নেই, আগে 0 লেখার দরকার নেই, মাইনাস। আচ্ছা, এখানে কত আছে? দশমিকের ডানে
অনাবৃত্ত কোনো অঙ্ক সংখ্যা আছে? হ্যাঁ আছে, 2 আছে, এই জন্য 2 বাদ দিলাম, -2। তাহলে এখন কি হবে? আবৃত্ত অঙ্কের সংখ্যা নিচে হচ্ছে কি আবৃত্ত অঙ্কের সমান নয়, আবৃত্ত অঙ্কের সমান 9 এবং অনাবৃত্ত দশমিকের ডানে অনাবৃত্ত অঙ্কের সমান 0, 0 দিলাম। এখন এটা আমরা সিম্পল ভাবে এখন হিসাবটা করব। তো কি আসে দেখেন, 42 118 মাইনাস 42 ডিভাইড বাই 99, এটা যদি আমরা বিয়োগ করি, উপরে বিয়োগ করলে কত হয়? 4176 মাইনাস ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 99 ইন্টু নিচে কত? 90, উপরে কত আছে? এখানে 28 থেকে 2 বাদ দিলে 26। এখন আমি কাটাকাটি করবো এখানে, এখানে 9 এখানে কয়বার যায়? 9 এখানে 11 বার, 9 11 99। আর এখানে কয়বার যায়? এখানে হচ্ছে, এখানে যদি আমি ভাগ দিই 4 6 4 464 বার। আবার এখানে আমি এটাকে 2 দ্বারা ভাগ করব, এটা 2 দ্বারা ভাগ করলে 45, এটা 2 দ্বারা ভাগ করলে 13। এখন উপরে নিচে গুণ করে বসাবো, উপরে নিচে গুণ করলে এই দুইটা গুণ করলে কত হয়? এই দুইটা গুণ করলে হচ্ছে 4 11 এবং 45 গুণ করলে 495, উপরে কত হয়? 464 এবং 13 গুণ করলে কত হবে? 6032, এই সংখ্যাটা আসে। এখন এটা তো একটা কি অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি। মিশ্র ভগ্নাংশে যদি রূপান্তর করি, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে 12 সমস্ত কত? 495, উপরে কত? 92। আচ্ছা, এটা অনেকে জানে না কিভাবে মিশ্র ভগ্নাংশ করতে হয়। দশমিক আমি ক্যালকুলেটরে শিখে দিচ্ছি। দেখেন 6032 ডিভাইড বাই কত? 495। আচ্ছা, এখানে কত আসছে? এই সংখ্যাটাই আসছে। এখন এটাকে আমরা এসডি দিয়ে দশমিকে নিয়ে গেলাম, দশমিকে নিয়ে গেলে দেখতেছি কত? এখানে পূর্ণাংশ হচ্ছে 12 এবং ভগ্নাংশ হচ্ছে 1858 বারবার রিপিট হচ্ছে। এখন এটাও তো একটা কি আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তো এটাকে কি করলাম, এখান থেকে পূর্ণ অংশ কত? 12 না, 12টা বিয়োগ দিয়ে দাও, বিয়োগ 12, তাহলে কত আসে? 92/495, এটাই হচ্ছে কি 12 বাদ দিলে, অর্থাৎ 12 সমস্ত এই জিনিসটাই আসবে। তাহলে 92/495, এটা কোথা থেকে? আমি শর্টকাটে এভাবেই কাজটা করলাম। আচ্ছা, তাহলে আনসার হচ্ছে কোনটা? এইটা। অথবা এটার পরিবর্তে আমরা এভাবেও লিখতে পারি, আর ক্যালকুলেটরের জিনিসটা সহজেই চলে আসে। এটাকে এভাবে লেখা যায় 12.185, তাহলে 85 যেহেতু বারবার রিপিট হবে, তা এই জন্য 85 হচ্ছে কি দিলাম, এই যে 1 এর আগেরও এই যে এটা 12.185 বারবার আসবে, এই জন্য 8 এবং 5 এর উপর পৌনঃপুনিক দিলাম। বাস, এভাবেও আনসার বলা যায়। এখন আসি আমরা ভাগটা শিখে নিই। তো আমাদের ভাগের জিনিসটা হচ্ছে খুবই সহজ। এখন দেখেন আমাদের 9 নম্বর টপিক ছিল কি? ভাগ। এখন ভাগ, এই যে এখানে 1.1185 পৌনঃপুনিক ডিভাইডেড বাই 0.24 পৌনঃপুনিক, এইটাকে ভাগ করতে বলছে। তো এটা কিভাবে করব? প্রথমত এটা কি আছে? দশমিক ভগ্নাংশে আছে। আমরা এটাকে কি করব? সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তো সাধারণ ভগ্নাংশে রূপান্তরের নিয়মটা কিরকম? সাধারণ ভগ্নাংশে রূপান্তরের নিয়মটা হচ্ছে ওই যে আমি যে নিয়মটা লিখে দিয়েছিলাম, প্রথমে দশমিক এবং পৌনঃপুনিক বাদ দিয়ে সংখ্যা, তাহলে 1185 মাইনাস পৌনঃপুনিক অর্থাৎ আবৃত্ত দশমিক আবৃত্ত অংশ বাদ দিয়ে বাকি সংখ্যা হচ্ছে কত? শুধুমাত্র 1 আছে, আর কিছুই নেই। ওকে, ডিভাইড বাই কত হবে? আচ্ছা, এখানে আবৃত্ত অংশ কয়টা? আবৃত্ত অংশ কয়টা অঙ্ক? 1 2 3টা অংশ, তাহলে 3টাই হচ্ছে আবৃত্ত অংশ, এই জন্য 3টা 9 হবে। দশমিকের ডানে অনাবৃত্ত কোনো অঙ্ক সংখ্যা আছে? নেই, এই জন্য কোনো শূন্য দিচ্ছি না, ডিভাইডেড বাই দিলাম। এরপর এখানে দেখেন সেম ভাবে দশমিক এবং পৌনঃপুনিক বাদ দিয়ে 24
মাইনাস অনাবৃত্ত কিছু নেই এই জন্য 0। এরপর হচ্ছে কত নিচে কত আবৃত্ত অংশের দুইটা অঙ্ক আছে এই জন্য দুইটা নয়, অনাবৃত্ত কিছু নেই এই জন্য কোনো কিছু দিচ্ছি না। আচ্ছা, তাহলে এখানে বিয়োগ করলে কত আসে 1184 হবে, আর এটা কত হবে 3.9। এই ভাগটা আমি গুণ করে ফেলবো, যেহেতু এখানে ভগ্নাংশ ভাগটা গুণ করে ফেলবো, এবং এইখানে এই ভগ্নাংশটা পাল্টে যাবে, ভগ্নাংশটা লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। এখন উপরে কত 24 মাইনাস 0 মানে 24, 24টা নিচে লিখবো, 24টা নিচে, আর 99টা উপরে চলে যাবে যেহেতু চিহ্নের পরিবর্তন করলাম। এখন আমি এখানে সিম্পল হিসাব করব, কাটাকাটি করব। এখানে 9 কয়বার যায়, এখানে 9 যায় 11 বার, আর এখানে কয়বার যায়, এখানে যায় 111 বার। ঠিক আছে, এখন উপরে এবং নিচে গুণ করলাম, উপরে এবং নিচে গুণ করলে এখানে 11-র সাথে এটা গুণ করলে কত আসে 13024 আসে, আর এখানে কত আসে 2664 আসে। এখন এটা তো কি একটা অপ্রকৃত ভগ্নাংশ, বা এখানে কাটাকাটি করা যাবে। তো আমি এটাকে হিসাব করে পাইলাম কত 44 উপরে নিচে কত 9। তো এটাও কি আবার অপ্রকৃত একটা ভগ্নাংশ, তো এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করো। মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে এটা এরকম আসে 4 সমস্ত কত 9 উপরে হচ্ছে 8। এটা এভাবে আনসার করতে পারো, অথবা এটাকে সরাসরি আমরা কি করতে পারি দশমিকেও নিয়ে যেতে পারি 4.8 পৌনপুনিক। এটা হিসাব করলে আমরা এরকমই আনসার পাবো। এটা ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করতে পারো, বা নিজে নিজে হিসাব করে করতে পারো। তো এই হচ্ছে আজকে আমাদের সবগুলো টপিক শেষ করলাম আশা করি। দেখেন আমাদের আজকের টপিকগুলো ছিল এই যে এটা, আমরা আবৃত্ত দশমিকের যোগ শেষ করলাম, আপনি দশমিকের নিয়ম এবং রূপান্তর এটাও শেষ করলাম, এরপর হচ্ছে বিয়োগ শেষ করলাম, গুণ শেষ করলাম, ভাগও শেষ করলাম। আমাদের সব কিছু শেষ। তো এতটুকু পারলে বাস্তব সংখ্যার অধ্যায়ের 95% তুমি পেয়ে যাবে। পরীক্ষায় যা আসবে তা এর মধ্যে থেকে আসবে, এবং এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করলে আশা করি আর কোনো ঝামেলা থাকবে না এই অধ্যায়ের উপর। তো ভালো থাকবা সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।